মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো এখন তোলপাড় চলছে, তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি আসলে কি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে? আমি নিজেও সকালে এই বিষয়ে কথা বলেছি, তারপরে আরেকটু কথা বলার প্রয়োজন মনে করলাম, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন বা উত্তরকে ঘিরে একেবারে টালমাটাল অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য, সেই বক্তব্য আসলে কার পক্ষে গিয়েছে? ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন। তার এই সফর নিয়ে অনেকেরই খুব মনোযোগ ছিল, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের। 20 জানুয়ারি যখন মোদী ক্ষমতা গ্রহণ করেন, তারও আগে যখন নির্বাচন হয়, আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্য ভারতীয় গোয়েন্দা জালে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবী অনেকেই পরে গিয়েছে। এরই মাঝে কিছু ছাত্র জনতাও ভারতের গোয়েন্দা জালে আটকে গিয়েছে বলে পরে হঠাৎ করেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, প্লাস আপনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, যারা এই জুলাই আগস্টে পেছন থেকে প্রকাশ্যে তাদের টিম দিয়া যে গণহত্যা হয়েছে বা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, একেবারে 5 তারিখের একদিন আগে 4 তারিখ পর্যন্ত আমরা মনে প্রাণে কল্পনা করেছি, স্বপ্ন দেখেছি শেখ হাসিনার পতন হবে, কিন্তু এভাবে পতন হবে আমরা কখনোই কল্পনা করিনি। আবার জুলাই আগস্ট বিপ্লবের পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন। তো চলুন দর্শক, ভিডিও শুরুতেই যে কিছু অংশবিশেষ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন। তার আগে বলবো, প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো এখন তোলপাড় চলছে, তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। তিনি আসলে কি বলতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে? আমি নিজেও সকালে এই বিষয়ে কথা বলেছি, তারপরে আরেকটু কথা বলার প্রয়োজন মনে করলাম, যেহেতু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই বৈঠকের দিকে ভারত, বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে 2 রাষ্ট্রের সরকারও অধীর অপেক্ষায় ছিল যে বাংলাদেশ প্রসঙ্গে অন্তত ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গিটা কি দাঁড়ায় নরেন্দ্র মোদীর সামনে। এবং 13 ফেব্রুয়ারি বৈঠকটি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার ব্যাখ্যাটি আমরা যে যার মতো করে করছি, অর্থাৎ যার যেটি ধরতে ভালো লাগে আমরা সেটি ধরার চেষ্টা করছি। এমনকি বাংলাদেশের গণমাধ্যমে তার এই বক্তব্যের ভিন্ন ভিন্ন অর্থ দাঁড় করিয়েছে। আসলে অর্থটি কি হওয়া উচিত? আর ওই যে বললাম যে আমরা যে যার মতো করে ধরে নিচ্ছি যার যেটি ভালো লাগে, কিন্তু একজন সাংবাদিক হিসেবে আমি তো বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ জায়গা থেকেই ব্যাখ্যাটি করার চেষ্টা করব, তাই না? যেই পাল্লাটি ভারী অন্তত আমাকে সেটি গ্রহণ করতে হবে। এবং ব্যাখ্যাটি বোঝার জন্য আমরা যদি হুবহু যে জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন, তিনি ইন্ডিয়ান একজন জার্নালিস্ট, তার প্রশ্ন এবং ডোনাল্ড ট্রাম্পের উত্তরটি যদি কোট আনকোট তুলে ধরে সরাসরি বাংলাটিও বোঝার চেষ্টা করি, সরাসরি আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করি, তাহলে হয়তো বিপত্তির অনেকটাই কেটে যাবে। ওই জার্নালিস্টের প্রশ্ন ছিল এরকম: মিস্টার প্রেসিডেন্ট, what would you like to say about the Bangladesh issue, because we saw and it is evident how the deep state of the US was involved in regime change during the Biden administration. The Mohammad Yunus met Junior Soros also. So, what is your point of view about the Bangladesh? এই ছিল প্রশ্নটা তো আপনারা বুঝতে পেরেছেন। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের বিষয়ে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নিয়ে কোনো ভূমিকা ছিল কিনা, এবং মোহাম্মদ ইউনুস জুনিয়র সরোজ, যিনি ভারতের দৃষ্টিতে একজন বিতর্কিত ব্যক্তি, বিতর্কিত ব্যবসায়ী, মার্কিন ধনকুবের, তার সঙ্গে বৈঠক করেছেন। এই সব জায়গা থেকে বাংলাদেশের সম্পর্কে আপনার অবস্থান কি? উত্তরে ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ওয়েল,
There is no role of our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been working on it for hundreds of years. Frankly, I have been reading about it, but I will leave Bangladesh to the Prime Minister. বিপত্তিটা বেঁধেছে এই উত্তরের শেষাংশ নিয়ে। জার্নালিস্টের শেষাংশ প্রশ্ন ছিল বাংলাদেশ বিষয়ে আপনার অবস্থান কি, আর তিনি বললেন যে আমি বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিতে চাই। এই তো একেবারে আক্ষরিক অনুবাদ যদি আমরা করি। এখন বিষয় হচ্ছে যে আমরা যে যার মতো করে ব্যাখ্যা করছি, কিন্তু যদি প্রশ্ন করি যে এই যে ডোনাল্ড ট্রাম্প ছেড়ে দিলেন নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের বিষয়টি, এটি দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? এখন এক পক্ষ বলতে পারেন যে কারো কাছে মনে হতে পারে তিনি আসলে এই প্রশ্নটি অ্যাভয়েড করতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তর দিবেন নরেন্দ্র মোদী, কিন্তু এখানে তো সেই স্কোপটি নেই। যিনি প্রশ্ন করেছেন তিনি ভারতীয় সাংবাদিক। ভারতীয় সাংবাদিক তো আর যুক্তরাষ্ট্রে বসে নরেন্দ্র মোদীর কাছে এই বিষয়ে প্রশ্ন করবেন না বাংলাদেশ বিষয়ে। ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী আমেরিকা সফর করেছেন। তার এই সফর নিয়ে অনেকেরই খুব মনোযোগ ছিল, বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদের। 20 জানুয়ারি যখন মোদী ক্ষমতা গ্রহণ করেন, তারও আগে যখন নির্বাচন হয় নভেম্বরের ফার্স্ট উইকে, রেজাল্ট আসে, তখন সে কি আনন্দ, মানে আওয়ামী লীগের ঘরে ঘরে ঈদের মতো আনন্দ বা ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ ছিল কি নাকি ঘটে যায়। 20 তারিখের পর এবং এবার মোদী যাওয়ার পর হলো সর্বোচ্চ উৎসাহ উদ্দীপনায় তারা পৌঁছেছিল। এবং রেজাল্ট কি হলো? গতকাল মোদীর সাথে ট্রাম্পের মিটিং এর পর এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জনাব ট্রাম্প যা বলেছেন সেটা নিয়ে নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণ এসছে। নিজেও কথা বলেছি, শুধু আমাদের দেশে না, ভারতেও, মানে বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দিয়েছেন ট্রাম্প, এরকম ভিডিও, প্রচুর আলোচনা ইন্ডিয়ার মিডিয়াতেও হচ্ছে। একেবারে অপ্রত্যাশিত নয়, গদি মিডিয়াতে এগুলো দীর্ঘদিন থেকেই হচ্ছিল। যাই হোক, আমরা একটু দেখতে চাই, বুঝতে চাই যে মোদী যে গেলেন আমেরিকাতে, সেই সফরটা তার জন্য কেমন হলো, এবং তার জন্য কেমন হলোর সাথে আসলে রিলেটেড হবে বাংলাদেশ প্রশ্নে তিনি যা করতে চান, তারা যা করতে চান, সেটা কতটুকু এফেক্টিভ হতে পারে। নিশ্চিতভাবে এটা মোদী ওখানকার তার অবস্থানের সাথেই রিলেটেড। আমরা একটু আগে সফরটা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে ট্রাম্পের আগেই মোদী দুজন অন্তত গুরুত্বপূর্ণ মানুষের সাথে আলোচনা করেছেন। একজন হচ্ছেন এলন মাস্ক, আর একজন হচ্ছে তুলসী গাবার্ড। এলন মাস্ক দেখা যখন করেছেন, মানে তিনি তার বাচ্চাদের নিয়ে গেছেন, মোদী নিয়ে গেছেন তার হাই প্রোফাইল অফিসিয়ালস, এবং মাস্কের বাচ্চারা, তাদের ন্যানিরা, এটা নিয়ে লোকজন প্রচুর হাসাহাসি করেছে, এবং এমন ছবিও দেখা গেছে বাচ্চারা খেলছে এবং দুজন সেটার দিকে তাকিয়ে আছেন। ফলে ইটস অ্যান ইন্ডিকেশন যে খুব গুরুত্বপূর্ণ কোনো আসলে আলোচনা হয় নাই, কারণ ন্যানিদের ক্যাটলিস্ট সামনে রেখে, তারা তো অ্যাডাল্টস, তাদেরকে সামনে রেখে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে না। সুতরাং মাস্ক এখন অতি পাওয়ারফুল, মানে ট্রাম্পের পর ডিফ্যাক্টো সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মানুষ। কেউ কেউ অবশ্য বলেও ফেলেন হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল, হোয়াট এভার। তার সাথে এই বৈঠকটা খুব সিগনিফিক্যান্ট কিছু ছিল বলে আমরা মনে করি না, তবে মনে খুবই খাতির করার চেষ্টা করেছেন। তিনি সেই গুজরাটের চিফ মিনিস্টার থাকার সময় থেকেই মাস্ককে চেনেন, ইত্যাদি ইত্যাদি, তার ইভি এই করবে সেই করবে, প্রচুর তেল মেরেছেন। খুব সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি না। আবার খুব ফানি ব্যাপার আছে, মানে আমেরিকাতে দাঁড়িয়ে ইন্ডিয়ান অনেক টিভি চ্যানেল, আমি ভুল না করলে এনডিটিভিতে একজন ওখানে রিপোর্টার, ওখানকার একজন লোকাল, মানে আমেরিকান সিটিজেন কিন্তু ইন্ডিয়ান বংশোদ্ভূত, তিনি ওখানে বিভিন্ন জায়গায় কাজ টাজ করেন, তিনি এই যে পরিবার নিয়ে দেখা করেছেন, এটা একটা গভীর সম্পর্কের ইন্ডিকেশন দেয়, এটাই এভাবে বলার চেষ্টা করেছেন। যাই হোক, এটা সরিয়ে রাখি। গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমি ইনফ্যাক্ট ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই একটা জায়গাকে একটু ভয়ের বা একটু শঙ্কার বলে মনে করি, সেটা হচ্ছে তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড চিফ অফ ইন্টেলিজেন্স হয়েছে। আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আমি ওখানে কয়েকটা বিস্তারিত তথ্য দিয়েছি, আলোচনা করেছি। আমেরিকার 17টা মানে গোয়েন্দা সংস্থা, আপনি যেগুলোর নাম মনে করতে পারেন, সিআইএ বলেন, এফবিআই বলেন, অল দ্য মিলিটারি ইন্টেলিজেন্স, এর মধ্যে আর্মি, নেভি, এয়ারফোর্স, কোস্টগার্ড, সবকিছু আসলে এই চিফ অফ ইন্টেলিজেন্সের অধীনে। এবং তিনি তীব্র বিতর্কের পর তিনি পার পেয়ে গেছেন, সেনেট তার নিয়োগ ফাইনাল করেছে ভোটাভুটিতে শেষ পর্যন্ত। ফলে তিনি আসেন এবং মোদী তার সাথে দেখা করেছেন। এবং ভারতের পত্রিকায় অন্তত এরকম নিউজ আসছে যে এখানে বাংলাদেশও আলোচনার মধ্যে ছিল। একটা পত্রিকায় খেয়াল করুন, ইকোনমিক টাইমস, এরকম আরো অনেক জায়গায় এসছে। তো
তুলসী গাবার্ড সম্পর্কে একটু ছোট তথ্য দিয়ে রাখি, আমার ওই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন। মানে ইনি আসলে মানে হোয়াইট আমেরিকান, কিন্তু তার মা হিন্দু হয়ে গিয়েছিলেন, হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন, পরে তার বাবাও করেন, উনি নিজের জন্ম থেকে হিন্দু, অত্যন্ত প্র্যাকটিসিং হিন্দু তারা। নট অনলি দ্যাট, বিজেপি করেন এরকম মনে হতে পারে তুলসীকে। উনি ভারতে গিয়ে মোদির সাথে ঝাড়ু দিয়ে এসছেন, মোদির প্রতি অত্যন্ত মুগ্ধতা তার আছে অনেক আগে থেকে। ইনি আগে ডেমোক্র্যাট ছিলেন, এখন রিপাবলিকান হয়েছেন। শুধু তাই না, 13 বা 14 সালে তিনি যখন বিয়ে করেন, মানে তখনও তেমন কিছু হননি, উনি একবার হাউস অব রিপ্রেজেন্টেটিভস এর মেম্বার হয়েছিলেন, কিন্তু তারও আগে রীতিমতো বিজেপির তখনকার জেনারেল সেক্রেটারি সম্ভবত রাম মাধব মোদির বার্তা নিয়ে গিয়েছিল। আমরা একটু হিসাবটা মিলিয়ে রাখবো, অনেক দিন থেকে তার সাথে এই সম্পর্ক রক্ষা করছেন এবং ঘটনাচক্রের খুবই পাওয়ারফুল জায়গায় আছেন। হতেই পারে বাংলাদেশ নিয়ে তার সাথে আলোচনা হয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের সাথে ভারতের কেমিস্ট্রি নিয়ে ভবিষ্যতের ক্ষেত্রে। এরপর ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রশ্ন বা উত্তরকে ঘিরে একেবারে টালমাটাল অবস্থা চলছে বাংলাদেশের রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ প্রসঙ্গে যে বক্তব্য, সেই বক্তব্য আসলে কার পক্ষে গিয়েছে? যারা শেখ হাসিনা বিরোধী তাদের পক্ষে, নাকি যারা শেখ হাসিনার পক্ষে বা হাসিনাপন্থী তাদের দিকে গিয়েছে? এই প্রশ্নে সোশ্যাল প্ল্যাটফর্মে রীতিমতো যুদ্ধ চলছে। ডোনাল্ড ট্রাম্প, তিনি মার্কিন প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী, তিনি আমেরিকা সফর করছেন এবং সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়েছে। পরবর্তীতে ওভাল অফিসে তারা যখন সংবাদ সম্মেলনে আসেন, দুজন তারা নানান বিষয় নিয়ে কথা বলেন এবং সেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে যখন কথা হয়, তখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ভারতের ভাবনা কি, ঠিক এমন একটি প্রশ্ন বা করা হয় এবং সেখানে আবার জোরে দেওয়া হয় ডোনাল্ড ট্রাম্পকে একটি প্রশ্ন যে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ধরনের ভূমিকা রয়েছে কিনা, ইউএসএইডের কোনো ধরনের ভূমিকা রয়েছে কিনা, এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা, তার নামও সেখানে উল্লেখ করা হয় এবং এটার উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে পুরোপুরিভাবে আমেরিকার দিকে যে অভিযোগের আঙুল ছিল সেটা অস্বীকার করেছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি আসলেই ডিপ স্টেটের যে ভূমিকার কথা বলা হচ্ছে এমন কোনো বিষয় তিনি জানেন না বা এটি নাই, ডিপ স্টেটের কোনো ভূমিকা রাখেনি, তিনি এমনটা বলেছেন। এবং পরবর্তী যে অংশটা তিনি বলেছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনায়, বা সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, যে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের এই ব্যাপারটুকু নিয়ে ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি নিজে কিছু বলেননি, তিনি উল্টো নরেন্দ্র মোদীর দিকে ব্যাপারটা এগিয়ে দিয়েছেন যে তিনিই বলবেন। এবং খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করেছি যে নরেন্দ্র মোদী বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলেননি, তিনি ইউক্রেন রাশিয়ার সেই সংকট নিয়ে তিনি কথা বলেছেন এবং এতেই দুই পক্ষের মানুষ ডোনাল্ড ট্রাম্পের এই যে এড়িয়ে যাওয়া বাংলাদেশ প্রসঙ্গ, বা নরেন্দ্র মোদী যে বাংলাদেশ প্রসঙ্গে কোনো ধরনের কর্ণপাত করেননি বা কোনো ধরনের কথা বলেননি, এই যে ব্যাপারটা নিয়ে মোটামুটিভাবে এক পক্ষ মনে করছে যে যারা হাসিনা বিরোধী তারা মনে করছে যে শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের প্রতি যেভাবে আশা নিয়ে তাকিয়েছিল সেটা ধূলিসাৎ হয়ে গেছে, বা নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কাছে শেখ হাসিনার পক্ষে কোনো ধরনের সিগন্যাল পাননি। আবার অন্য একটি পক্ষ মনে করছে যারা হাসিনা পন্থী তারা মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী চোখে বাংলাদেশকে দেখবে, আর নরেন্দ্র মোদী যেহেতু শেখ হাসিনার খুব কাছের একজন মানুষ এবং শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন, সেই ক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী বড় কোনো ভূমিকা রাখতে চলেছেন। এখন এখানে প্রশ্ন যেগুলো সেগুলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন এই বিষয়টা নরেন্দ্র মোদীর দিকে ঠেলে দিয়েছেন। একটা ব্যাপার এখানে হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ডিপ স্টেটের ভূমিকা কেন অস্বীকার করলেন, সেটা নিয়েও হাসিনা বিরোধী যারা তাদের প্রচুর উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্মে। এখন ধরেন কোনো দেশের সরকার প্রধান, কোনো দেশের রাষ্ট্রপ্রধান, তিনি কি কোনোভাবেই পাবলিক প্ল্যাটফর্মে এটা স্বীকার করবেন যে আমাদেরই একটা অংশ অন্য একটি দেশের সরকারের পরিবর্তনে ভূমিকা রেখেছে? যদি রেখেও থাকে, এ ব্যাপারটা কি পাবলিকলি ওপেন প্ল্যাটফর্মে এভাবে কেউ স্বীকার করবেন? সেটা ডোনাল্ড ট্রাম্প হোক বা জো বাইডেন হোক বা বারাক ওবামা হোক, কেউ কি এটা স্বীকার করবেন? তাদের নিজেদের মধ্যে অনেক সংঘাত থাকতে পারে, আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু যখন ব্যাপারটা অন্য দেশের ক্ষেত্রে হয় তখন কি তারা নিজের দেশের
প্রতি যে অভিযোগগুলো উঠেছে এটা তারা কোনোভাবেই স্বীকার করে নেবেন? এই সেন্সটুকু কেন আমাদের হচ্ছে না? ধরেন ভারতও কি কোনোভাবে ধরেন পেছনে পেছনে কোনো দেশের উপরে যখন প্রভাব বিস্তার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্য ভারতীয় গোয়েন্দা জালে বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, বিভিন্ন সুশীল সমাজ, বুদ্ধিজীবী অনেকেই পড়ে গিয়েছে। এরই মাঝে কিছু ছাত্র জনতাও ভারতের গোয়েন্দা জালে আটকে গিয়েছে বলে তিনি মনে করছেন এবং তিনি ভিডিওতে তার উদাহরণ, সমস্যা এবং সমাধানগুলা দিয়েছেন। আজকে পিনাকি ভট্টাচার্যের ভিডিওটা থেকেই আপনাদের সামনে আমি কথা বলতে আসছি। সংক্ষেপে আমি যা বুঝেছি আর আপনাদেরকে ওইটুকুই তুলে ধরার চেষ্টা করছি। ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছেন, যারা এখন ডক্টর ইউনূস সরকারের বিরোধিতা যারা করবে তারাই ভারতের রর এজেন্ট। এবার ভারতের রর এজেন্ট কারা কারা ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন তা তিনি সেখানে বলেছেন। এক নম্বরে বলেছেন, যারা অতি দ্রুত নির্বাচন তারা হলেন ভারতের রর এজেন্ট। ভারতের রর এজেন্ট যারা দ্রুত নির্বাচন কেন দ্রুত নির্বাচন চাওয়ার পিছনে কয়েকটি ক্যাটাগরির মানুষ যুক্ত আছে। এর মধ্যে জেলখানায় আওয়ামী লীগের যে রাঘব বোয়ালরা আটকিয়ে আছে, এখন তারা অনেক টাকা মাঠে ছেড়ে দিচ্ছে যাতে করে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যা, আর নির্বাচন হয়ে ডক্টর ইউনূস যদি চলে যা, তাহলে পরবর্তী সরকার যখন আসবে তখন তাদেরকে জেলখানায় আটকাতে পারবে না, তারা জেলখানা থেকে বের হয়ে আসতে পারবে। কারণ তারাও কিছু মানুষকে বিরোধী দলের বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে টেপে ফেলে রেখেছে। তাই আওয়ামী লীগের কাছে অনেকের গোপন জীবনযাপনের অনেক কিছু রেকর্ড আছে, যেই রেকর্ডের কারণে আওয়ামী লীগকে ছেড়ে দিতে পরবর্তী সরকার বাধ্য হবে। তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেই টেপে আওয়ামী লীগ জেলখানা থেকে ফেলতে পারছে না। তাই ইউনূসকে বাদ দিয়ে অন্য কোন সরকার আসার জন্য আওয়ামী লীগের রাঘব বোয়াল দেশে বিদেশে যেখানে আছে তারা এখন অর্থ বিনিয়োগ করছে। এখন অর্থ বিনিয়োগের সাথে সরাসরি ডক্টর পিনাকি ভট্টাচার্য বিএনপি জামাতের নামও উল্লেখ করেছে, যে বিএনপি জামাত থেকে যারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে গত 6 মাস, এই গত 6 মাসে আওয়ামী লীগের লোকদেরকে যেই বিএনপি জামাতের নেতারা সহযোগিতা করেছে তারাও ভারতের রর এজেন্ট। স্পেশালি উনি এখানে তার ছবি দেখিয়ে শেমা ওয়াজেদকে বলেছেন ভারতের রর এজেন্ট। শেমা ওয়াজেদ যে বক্তব্য দিয়েছে আদানি গ্রুপের পক্ষে, সেই আদানির পক্ষে বক্তব্য থেকে ডক্টর পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এটা হলো রর এজেন্ট। কারণ আদানি যেইভাবে বাংলাদেশ থেকে টাকা লুটে নিয়েছে, এখন যদি ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথা অনুপাতে যে ডক্টর ইউনূসের সরকার যদি কন্টিনিউ করে, তাহলে আদানি ওই লাভ, ওই টাকা ফেরত দিতে হবে যেই টাকা আদানি দুর্নীতি করে বাংলাদেশ থেকে নিয়েছে। তাই আদানির পক্ষে বিএনপির কিছু নেতা ঝুঁকে গিয়েছে বা ভারতের পক্ষে ঝুঁকে গিয়েছে, এই কথা তিনি তুলে ধরেছেন এখানে এবং বলেছেন এই কারণে যে তারা দ্রুত নির্বাচন বিএনপি চাচ্ছে, কারণ তারা কেউ আদানি এবং ভারত থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা নিয়েছিল। এখন এবং ভারত তাদের মাধ্যমে বাংলাদেশে দ্রুত নির্বাচন, প্লাস আপনার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন, যারা এই জুলাই আগস্টে পেছন থেকে প্রকাশ্যে তাদের টিম দিয়া যে গণহত্যা হয়েছে বা যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলোতে জড়িত ছিলেন, তাদের বিচারের দাবিতে মোটামুটি আমরা সবাইকে একাট্টা হতে দেখছি। সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দুবাই সফরে গিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে বক্তব্য দিয়েছেন, এখান থেকে তো স্পষ্ট যে সামনের দিকে আওয়ামী লীগের রাজনীতি অনেকটা কঠিন হবে। প্লাস শেখ হাসিনার বিচারের জন্য ইন্টারন্যাশনাল লেভেলে যতটুকু কানেক্টিভিটি
ডক্টর ইউনূসের আছে সবটাই তিনি ব্যবহার করবেন। কেননা শেখ হাসিনার বিচার হওয়া খুবই জরুরি। কাদের জন্য? প্রথমত ডক্টর ইউনূসের জন্য, কারণ শেখ হাসিনা কখনো ফিরে আসলে সবার আগে যিনি ভুক্তভোগী হবেন এটা হচ্ছে ডক্টর ইউনূস। এরপরে আমাদের সমন্বয়করা, এদের কাউকে কিন্তু আওয়ামী লীগ ছাড় দিবে না, আর এই জিনিসটা বোঝে। এখন দেশের জনগণ, এই জনগণ কখনোই এক পক্ষের হয় না। এই জনগণ আওয়ামী লীগের, এই জনগণ বিএনপির, প্রত্যেকটা রাজনৈতিক দলের। টোটাল জনগণ বলতে আমরা কখনোই কোনো বিষয় ঐকমত্য নাই, আমাদের মধ্যে ফাটল আছে। যে দলের সাপোর্টার আমরা, ওই দলকে আমরা ওই দলের জনগণ হিসেবেই বাংলাদেশে আমাদের আসলে অবস্থান। তো যাই হোক, শেখ হাসিনার বিচার নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্ররা, সমন্বয়করা কথা বলছে, তখন আপনার ডক্টর ইউনূস বলছেন যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না। আর তিনি এই বক্তব্য দিয়েছেন কোথায়? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে যখন তিনি আছেন, তখন আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন, ইউনূসের সোজাসাপটা বক্তব্য যে শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেওয়া হবে না। সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে, তাদেরকে আইনের মুখোমুখি করা হবে। তো অলরেডি ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে ডক্টর ইউনূস বলছেন যে তার বিরুদ্ধে আমাদের কাছে অনেক প্রমাণ আছে। এছাড়া জাতিসংঘের যে তদন্ত রিপোর্ট, সেখানেও তার অপরাধের তথ্য রয়েছে। আর শেখ হাসিনা ও তার আমলের সকল অপরাধের তথ্য নথিভুক্ত করা হয়েছে। ইভেন তিনি বলছেন শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তাকে বিচারের মুখোমুখি করা হবে, আর এটা না করলে বাংলাদেশের জনগণ এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমা করবে না। ইতিমধ্যেই আমরা আইনি প্রক্রিয়া শুরু করেছি, এটি অব্যাহত থাকবে, তাকে আমরা আইনের আওতায় আনবো, আর এটা হতেই হবে। আর এর জন্য যাবতীয় যতটুকু দরকার ততটুকু সরকার চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনার বিচার বলতে যদি ফাঁসির বিষয় আসে, জাতিসংঘের স্পষ্ট একটা বার্তা আছে সরকারের প্রতি, বা অন্যদেরও, শুধু ওনার না, যে তাদেরকে আইনা এদেশে যদি ফাঁসির ইস্যু থাকে এটা জাতিসংঘ পজিটিভ নেবে না। আবার যেই দেশে তারা অবস্থান করছেন ওই দেশ তাদেরকে ফেরত দিতে হবে, তো তাই না? তো যদি ফেরত দেওয়ার ইস্যু আসে, তাহলে যে প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তিতে একটা